সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডে। আজকের ভিডিওটির মূলত বাক্য থেকে বচন পরিবর্তন সংক্রান্ত দ্বিতীয় ভিডিও। ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে বচন পরিবর্তন সংক্রান্ত প্রথম ভিডিওটি আপলোড করেছি। যে সকল শিক্ষার্থী বন্ধুগণ আমার চ্যানেলে নতুন, তোমাদের সকলকে বিশেষ অনুরোধ জানাই প্রথম ভিডিওটি দেখার পরেই এই ভিডিওটি ওয়াচ করো। ভিডিওটি শুরু করার আগে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে আলোচিত বিষয়গুলি পিডিএফ আকারে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তবে পিডিএফটির পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড। পিডিএফটির পাসওয়ার্ড মূলত আমি প্রতি ভিডিওর মতোই এই ভিডিওরও মাঝখানে তোমাদের প্রোভাইড করে দেব। আর বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও, বাক্য থেকে বচনে রূপান্তর। বাক্য থেকে বচনে রূপান্তর কিভাবে করতে হয় এই নিয়মগুলি শেখার পূর্বে চলো আগে আমরা দেখে নিই মূলত তোমাদের দ্বিতীয় অধ্যায় বচন থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। এটি 2024-এর প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ 3-এর এর দাগে যে বচন পরিবর্তন সংক্রান্ত তোমাদের প্রথমেই যে প্রশ্নটি থাকে সেটি মূলত ব্যাখ্যামূলক প্রশ্ন। এখানে তোমাকে যে ধরনের প্রশ্ন করতে পারে সেগুলো হচ্ছে বচন কাকে বলে, বচন কয় প্রকার, বচনের বিভিন্ন অংশগুলি কি কি, এই ধরনের প্রশ্নগুলো এখানে তোমাদের ব্যাখ্যা সহ লিখতে বলে। এই প্রশ্নগুলো নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খুব দ্রুতই 2025-এ যে সকল শিক্ষার্থী বন্ধুরা এইচএস পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য একদম 100% কমন সাজেশন আপলোড করব। বিগত বছরে যারা আমার সাজেশন দেখেছে তারা 100-তে 100% কিন্তু কমন পেয়েছে। সো আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা ফিলোসফিক্যাল ওয়ার্ল্ডের পাশে থাকো। এই 3-এর এর দাগের দ্বিতীয় প্রশ্নটার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে যে এইখানে মূলত থাকে বাক্য থেকে বচনে রূপান্তর। এটি প্রতি বছর দেয় এবং বিভিন্ন টাইপের তোমাদের দিয়ে থাকে। এখানে 4টে প্রশ্ন থাকে, প্রতি প্রশ্নের মান হয় 2। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কি ধরনের প্রশ্ন পরীক্ষা দিতে পারে। এবারে আমরা দেখব এই বাক্য থেকে বচনে রূপান্তর সংক্রান্তও কিন্তু আবার দুটো টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তার প্রথমটি তোমরা দেখছো কি বলছে, নিম্নোক্ত বাক্যগুলিকে তর্কবিদ্যা সম্মত বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ নির্ণয় করে দেখাও। অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তর করার পর সেই বচনের গুণ ও পরিমাণ নির্ণয় করে দেখাও। এবং দ্বিতীয় টাইপের যে প্রশ্ন আসে সেটা এইভাবে আসে, নিম্নোক্ত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করো এবং বচনগুলিতে কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা নির্দেশ করো। অর্থাৎ 3-এর এর দাগে যে অথবাতে বাক্য থেকে বচন পরিবর্তন করতে দেয় সেখানে মূলত এই দুটো টাইপের প্রশ্ন প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে দেখা যায়, যেখানে বাক্য থেকে বচন পরিবর্তন করে গুণ ও পরিমাণ নির্ণয় করতে দেয় অথবা ব্যাপ্য ও অব্যাপ্য এটি নির্ণয় করতে দেয়। সো আজকে মূলত এই ভিডিওতে আমরা বাক্য থেকে বচন পরিবর্তন তো দেখবই, তার সাথে সাথে এই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখবে অর্থাৎ গুণ ও পরিমাণ কিভাবে নির্ণয় করবে সেটি দেখিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। এই ভিডিওটা দেখার পর আশা করছি বচন পরিবর্তন সংক্রান্ত 1% ডাউটও তোমাদের মনে থাকবে না, এবং কিভাবে তুমি পরীক্ষায় লিখে এলে বাক্য থেকে বচন পরিবর্তনে 8-এ 8 মার্কস ক্যারি করতে পারবে সেটিও কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম বাক্য ও বচন এক নয়, বচন হতে গেলে তার নির্দিষ্ট আকার থাকে। সেই আকারটি কি কি, অর্থাৎ একটা বাক্য থেকে আমরা বচনে পরিবর্তন যখন করব আমাকে এইভাবে তাকে সাজিয়ে নিতে হবে। প্রথমে থাকবে পরিমাণক, তারপরে থাকবে উদ্দেশ্য, তারপরে থাকবে সংযোজক অ্যান্ড 4 নম্বরে থাকবে বিদেহ। যেখানে আমি বলেছিলাম যে উদ্দেশ্য এবং বিদেহ প্রতি বাক্যের মধ্যে উল্লেখ থাকে, এটা একটু মাথায় রাখতে হবে। উদ্দেশ্য বিদেহ বাক্যতেও উল্লেখ থাকবে এবং বচনে উল্লেখ থাকবে। বাক্য এবং বচনের মধ্যে জাস্ট একটা পার্থক্য থাকবে, সেটা হচ্ছে বচনে পরিমাণক এবং সংযোজক এই দুটি তোমাকে অ্যাড করতে হবে, তাহলে সেই বাক্যটাকে আমরা বচনে রূপান্তর করে দিতে পারবো। পরিমাণ ও গুণ এর উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম অ্যারিস্টটল বচনকে 4টি ভাগে ভাগ করেছিল, অর্থাৎ অ্যারিস্টটল 4 প্রকার বচনের কথা উল্লেখ করেছিল। প্রথমটাকে বলা হয়েছিল সামান্য সদর্থক বচন অর্থাৎ এ বচন। খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের খাতা এগুলো লেখা স্টার্ট করো। 2 নম্বর হচ্ছে সামান্য নঙার্থক বচন যাকে আমরা বলি ই বচন। তারপরে হচ্ছে বিশেষ সদার্থক বচন যাকে আইডেন্টিফাই করা হয় আই বচন হিসাবে,
এবং চতুর্থ হচ্ছে বিশেষ নঙর্থক বচন, যেটাকে বলা হয় ও বচন। এখানে একটা প্রশ্ন আসে, এই শ্রেণী বিভাগটা কিন্তু যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল করেছিলেন। নিরপেক্ষ বচনকে তিনি 4টি ভাগে ভাগ করেছিলেন। অতএব যে কোনো বাক্যকে যদি আমি তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তর করতে হলে এ, ই, আই, ও এই 4 প্রকার বচনের মধ্যে যে কোনো একটিতে রূপান্তরিত করতে হবে। এখন অনেকের মাথায় হয়তো একটা প্রশ্ন নাড়াচাড়া করছে যে বাক্য দেখে কিভাবে আমরা বুঝবো সেটি এ, ই, আই, ও এই 4 প্রকার বচনের মধ্যে কোন বচনে রূপান্তর করতে হবে। আমরা একটু পরেই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তার আগে এই একটি টেবিল তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি, সেই টেবিলটির দিকে ভালো করে নজর রাখো। এই ছকটা অর্থাৎ তোমাদের এই টেবিলটা কিন্তু খুব ভালো করে মাথায় সেট করে নিতে হবে। সামান্য সদর্থক বচন এ বচন, এই এ বচনের আকারটা হচ্ছে সকল এস হয় পি। আমাদের আগেই জানিয়ে রাখি, এখানে এস মানে হচ্ছে উদ্দেশ্য এবং পি মানে হচ্ছে বিদেহ। অর্থাৎ বিষয়টি এরকম হবে, আমরা একটু আগেই দেখলাম যে বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে 4টি উপাদানের কথা উল্লেখ থাকতেই হবে। এক হচ্ছে পরিমাণক, 2 হচ্ছে উদ্দেশ্য, 3 হচ্ছে সংযোজক, 4 বিদেহ। তো সকল হচ্ছে এখানে পরিমাণক, এস হচ্ছে উদ্দেশ্য, হয় হলো একটি সংযোজক এবং পি হচ্ছে বিদেহ। অর্থাৎ এ বচনে রূপান্তর করতে গেলে আমাকে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, সকল এস হয় পি। একইভাবে সামান্য নঙর্থক বচন হচ্ছে ই বচন, এর আকারটা হচ্ছে দেখো কোনো এস নয় পি। বিশেষ সদর্থক বচন যাকে আমরা আই বচন বলে চিহ্নিত করি, এটির আবার আকার কোনো এস হয় পি এবং বিশেষ নঙর্থক বচন অর্থাৎ ও বচন, এটির আকার হয় কোনো এস নয় পি। আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। বাক্য থেকে যখন আমরা বচনে রূপান্তর করব তখন কিন্তু আমাদের এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো খুব সহজ নিয়ম। বাক্যকে বচনে রূপান্তর করার সময় বাক্যটির মূল অর্থের কোনো রূপ পরিবর্তন করা চলবে না। অর্থাৎ যখন আমরা কোনো বাক্যকে বচনে রূপান্তর করব, সেই বাক্য থেকে যখন বচনে রূপান্তর হবে তখন আমাদের মাথায় রাখতে হবে বাক্যটার যেন মূল অর্থের কোনো রূপ পরিবর্তন না হয়। অর্থাৎ বাক্যটা যদি সদর্থক থাকে আমাকে সদর্থকই বচনে রূপান্তর করতে হবে, নঙর্থক থাকলে নঙর্থক বচনে রূপান্তর করতে হবে। দ্বিতীয় পয়েন্টের দিকে লক্ষ্য করো, প্রতিটি বচনের পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, সংযোজকটি হওয়া ক্রিয়ার বর্তমান কালে রূপ দিতে হবে। আমরা দেখেছিলাম বাক্যকে 3টে কালেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু যখন আমরা বাক্য থেকে বচনে রূপান্তর করব, বচনকে কেবলমাত্র বর্তমান কাল ছাড়া অন্য কোনো কালে রিপ্রেজেন্ট করা যাবে না। 4 নম্বর পয়েন্টের দিকে লক্ষ্য রাখো, চতুর্বর্গ পরিকল্পনায় সকল কোনো আর কোনো ছাড়া অন্য কোনো পরিমাণক স্বীকার করা হবে না। এই 3টে হচ্ছে পরিমাণক, তোমরা দেখলে ওই ছকের মধ্যে এই 3টে পরিমাণক ছাড়া অন্য কোনো পরিমাণক কিন্তু বচনের ক্ষেত্রে স্বীকার করা হবে না। তাই বচন পরিবর্তন ইজি, কারণ মাথায় রাখবে এই 3টে ছাড়া কিন্তু অন্য অনেক পরিমাণক আছে, কিন্তু বচন পরিবর্তনের ক্ষেত্রে সেগুলোর কোনোটি উল্লেখ করা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এই 5 নম্বর পয়েন্টটা। অনেক সময় বাক্যের উদ্দেশ্যের পরিমাণ উল্লেখ থাকে না, সেক্ষেত্রে অর্থের দিকে লক্ষ্য রেখে বা বাস্তব জ্ঞানের ভিত্তিতে বাক্যের পরিমাণ উল্লেখ করতে হবে। বাক্য থেকে বচনে রূপান্তর করতে হলে সবার প্রথমে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে কোনো বাক্যকে আমরা এই যে 4 প্রকার নিরপেক্ষ বচন দেখলাম, সেই 4 প্রকার নিরপেক্ষ বচনের মধ্যে কোন বচনে রূপান্তর করব, অর্থাৎ বাক্যটিকে আমরা কোন বচনে রূপান্তর করব সেটি, এবং দ্বিতীয় যে বিষয়টির দিকে লক্ষ্য রাখতে হবে সেই বচনটিতে আমরা কিভাবে রূপান্তর করব। সবার প্রথমে আমরা দেখে নেব কিভাবে একটি বাক্যকে আমরা এ বচনে রূপান্তর করব এবং কিভাবে বুঝবো যে বাক্যটিকে এ বচনে রূপান্তর করতে হবে। দেখো, এ বচনকে বলা হয় সামান্য সদর্থক বচন। আমরা যদি এ বচনকে আইডেন্টিফাই করতে পারি, আমরা এক ঢিলে 2 পাখি শিকার করতে পারবো। অর্থাৎ যদি আমরা এ বচনে রূপান্তর করার পদ্ধতি শিখে যাই, আমরা ইজিলি কিন্তু ও বচনেও রূপান্তর করার পদ্ধতি শিখে যাব। প্রথমে আমরা দেখে নেব কি বাক্যটিকে দেখা মাত্রই কি করে বুঝবো সেই বাক্যটিকে আমরা এ বচন রূপান্তর করব। এই যে তোমাদের সামনে আমি কিছু কিছু শব্দ তুলে ধরেছি, দেখো সকল, সমস্ত, সব, সর্বদা, সর্বত্র, নিয়ত, অনিবার্যভাবে, সব সময়, প্রত্যেক, প্রত্যেকে, চিরকাল, সর্বপ্রকার।
এই যে শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে এবং বাক্যটি যদি সদার্থক বাক্য হয়, তাহলে সেই বাক্যটি সবসময় এ বচনে রূপান্তর করব আমরা। আর বাক্যটি যদি নঙার্থক হয়, অর্থাৎ সেখানে যদি না, নয় এই ধরনের সংযোজক থাকে, তাহলে সেই বাক্যটিকে আমরা ও বচনে কনভার্ট করব। বাক্য থেকে বচনে রূপান্তর করার সময় তোমাদের আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাক্যটিকে আমরা বচনে রূপান্তর করবো সেই বাক্যটিকে আগে আমরা লিখে নেব। যেমন এখানে একটি বাক্য দেখো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি, সব ছাত্র হয় সৎ। এটি লেখার পর আমাকে এই জিনিসটা লিখতে হবে, LF। এটা অবশ্যই লিখতে হবে, না হলে কিন্তু পরীক্ষার নাম্বার কিন্তু কেটে নিতে পারে। LF মানে হচ্ছে লজিক্যাল ফর্ম। লেখার পর তোমাকে বচনে রূপান্তর করতে হবে। এবারে লক্ষ্য করো, তুমি আগে থেকেই জেনে গেছো যে সব, সকল, সমস্ত, সর্বদা এই ধরনের শব্দ যদি কোনো সদার্থক বাক্যে থাকে, তাহলে সেই সদার্থক বাক্যটিকে আমরা কিসে রূপান্তর করব? এ বচনে রূপান্তর করব। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে কি করে বুঝলেন এটি একটি সদার্থক বাক্য? এই তোমাদের কিন্তু আগের ক্লাসে আমি বলেছিলাম যে সংযোজক দেখলে কিন্তু তোমরা একটি বচনের বা বাক্যের গুণ নির্ণয় করতে পারবে। এখানে হয় হলো একটি সংযোজক, আর এটি একটি সদার্থক সংযোজক, তাই এই বাক্যটি সদার্থক। এবং যেহেতু এখানে সব এই শব্দটা আছে, তাই আমরা এই বাক্যটিকে এ বচনে রূপান্তর করব। এই বচনে রূপান্তর করার সময় তার আকারটার দিকে লক্ষ্য রাখতে হবে। এই বচনের আকারটা কি ছিল? সকল, এস হয় পি। এখানে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখা প্রয়োজন, এই যে তোমরা এই বচনটা দেখছো, এখানে সকল হচ্ছে পরিমাণক, এস হচ্ছে উদ্দেশ্য, হয় হলো সংযোজক, পি হলো বিদেহ। আশা করছি এবার তোমাদের কাছে এই বচনের স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে। এবারে এই যে বাক্যটা দেওয়া আছে, সেই বাক্যটাকে আমাকে এই স্ট্রাকচারে ফেলতে হবে। বাক্যটাকে এই স্ট্রাকচারে ফেলতে গেলে আমাকে কি করতে হবে? আগে এই বাক্যটা থেকে উদ্দেশ্য কোনটা এবং বিদেহ কোনটা সেটি বেছে নিতে হবে। এখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, ছাত্র হলো উদ্দেশ্য পদ, অর্থাৎ ছাত্র হচ্ছে এস এবং সৎ হচ্ছে বিদেহ পদ, যেটাকে আমরা বলি পি। তাহলে আমরা উদ্দেশ্য পেয়ে গেলাম, বিদেহ পেয়ে গেলাম। এবারে আমরা এই বাক্যটাকে বচনে রূপান্তর করে দিচ্ছি। দেখো, সকল উদ্দেশ্য কি? ছাত্র, হয় পি মানে বিদেহ, সৎ, সৎ হচ্ছে বিদেহ। তাহলে এই বচনে আমরা এটাকে ইজিলি রূপান্তর করে দিলাম, সকল ছাত্র হয় সৎ। একই বাক্যটাকে আমরা জাস্ট নঙার্থক বাক্যে রূপান্তর করেছি। নঙার্থক বাক্য মানে এখানে আমরা কোন বচনে রূপান্তর করব? ও বচনে রূপান্তর করব। তাহলে লক্ষ্য করো, ও বচনের স্ট্রাকচার ছিল কোনো কোনো, এস নয় পি। তোমরা অলরেডি বুঝতেই পেরেছো, ছাত্র হচ্ছে এখানে উদ্দেশ্য আর সৎ হচ্ছে বিদেহ। তাহলে কোনো কোনো ছাত্র নয় সৎ। আশা করছি তোমরা এ বচন এবং ও বচনের স্ট্রাকচারের মাধ্যমে কিভাবে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হবে সেটি বুঝতে পেরেছো। এবারে আমরা পরিমাণ এবং গুণ নির্ণয় করব। এ বচনকে বলা হচ্ছে সামান্য সদর্থক বচন। এখানে পরিমাণ হবে সামান্য এবং গুণ হবে সদর্থক বচন। কারণ তোমরা জানো পরিমাণ হচ্ছে দু প্রকার, সামান্য ও বিশেষ, আর গুণ হচ্ছে দু প্রকার, সদর্থক এবং নঙার্থক। তাহলে এ বচনকে সামান্য সদর্থক বলা হচ্ছে, তার মানে হচ্ছে পরিমাণ হচ্ছে সামান্য এবং গুণ হচ্ছে সদর্থক। একইভাবে ও বচনকে বলা হয় বিশেষ নঙার্থক বচন, যেখানে আমরা দেখব পরিমাণ হচ্ছে বিশেষ এবং গুণ হচ্ছে নঙার্থক। আরো দুটো উদাহরণ দিয়েছি এখানে, দেখে নাও। সকল কবি বাস্তববাদী, এখানে সকল ওয়ার্ডটা পেয়েছো, আর এটা একটা সদার্থক বাক্য, তাই আমরা কোন বচনে রূপান্তর করলাম? আমরা এ বচনে রূপান্তর করলাম। খুঁজে নাও এখান থেকে উদ্দেশ্য এবং বিধেয় কোনটা। উদ্দেশ্য হচ্ছে কবি আর বিধেয় হচ্ছে বাস্তববাদী। তাহলে এ বচনের স্ট্রাকচারটা কি ছিল? সকল, এস অর্থাৎ উদ্দেশ্য, এখানে উদ্দেশ্য কোনটা? কবি, হয় পি অর্থাৎ বিদেহ, বিদেহ কোনটা এই বাক্যে? বাস্তববাদী। অর্থাৎ এই সকল কবি বাস্তববাদী, এই বাক্যটার বচনে রূপান্তর করলে সকল কবি হয় বাস্তববাদী, এটি হবে তার সঠিক বচন পরিবর্তন। তোমাদেরকে কিন্তু পরিমাণ আর গুণ নির্ণয় করতে দিলে এইভাবে লিখে স্পষ্টভাবে উল্লেখ করে দিতে হবে পরীক্ষার খাতায়। এই একই বাক্যটাকে আমি নঙার্থক বাক্যে রূপান্তর করে দিয়েছি, জাস্ট না ওয়ার্ডটা যোগ করে।
তোমরা না দেখলেই বুঝতে পেরে গেলে যে এটা একটা নঙর্থক ওয়ার্ড। আর এখানে যেহেতু সকল আছে, সকল মানেই কি হচ্ছে, হয় এ বচন হবে নয় ও বচন হবে। এ বচন তো কোনো মতেই হবে না, কারণ এখানে নঙর্থক সংযোজক আছে, তাই আমরা এটাকে ও বচনে রূপান্তর করব। ও বচনে রূপান্তরের সময় কি বলেছিলাম, বচনের স্ট্রাকচারটা কি ছিল, কোনো কোনো এস নয় পি। খুঁজে নাও এই বাক্যটা থেকে তোমাদের উদ্দেশ্য পদ এবং বিদেহ পদ। কবি হচ্ছে এখানে উদ্দেশ্য আর বাস্তববাদী হলো বিদেহ। তাহলে এটাকে আমরা যখন বাক্য থেকে বচনে রূপান্তর করব, কোনো কোনো কবি নয় বাস্তববাদী, এবং পাশে এইভাবে ব্যাকেটে ও বচন মেনশন করে দেব। চলো এবার আমরা ই বচনের নিয়মগুলো দেখি। ই বচনকে বলা হয় সামান্য নঙর্থক বচন। কোনো বাক্যে যদি নয়, নেই, কেউ নয়, কখনো নয়, কোনোটাই নয়, কোনোদিন নয়, একটিও নয়, একজনও নয়, একসঙ্গে নয়, কোনোভাবেই নয়, কোনো মতেই নয়, কোনো ব্যক্তি নয়, এই শব্দগুলোর উল্লেখ থাকলে সেই বাক্যটিকে আমরা চোখ বন্ধ করে ই বচনে রূপান্তর করে দেব। ই বচনের স্ট্রাকচারটা দেখো, কোনো এস নয় পি। যে আমরা এ বচনের স্ট্রাকচার দেখেছিলাম সকল এস হয় পি, ই বচনের স্ট্রাকচার হবে কোনো এস নয় পি। এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো, সাদা কাক নেই। নেই মানে হচ্ছে নঙর্থক, তাহলে এটা আমরা কোন বচনে রূপান্তর করব, ই বচনে রূপান্তর করব। কোনো কাক নয় সাদা। এখান থেকেও তোমরা আগে উদ্দেশ্য বিদেহ খুঁজে নেবে, একদম ইজি আছে। এখানে কাক হচ্ছে উদ্দেশ্য আর সাদা হচ্ছে বিদেহ। যাদের উদ্দেশ্য এবং বিদেহ নিয়ে সমস্যা আছে তাদেরকে বলে রাখি, বচনে যে পদটিকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, অর্থাৎ যার সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে উদ্দেশ্য পদ বলা হয়। আর বচনে যে পদটি উদ্দেশ্য পদ সম্বন্ধে কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিদেহ পদ বলে। এখানে এই বাক্যটির দিকে লক্ষ্য করো, এখানে কাক সম্বন্ধে এই যে সাদা রংটাকে অস্বীকার করা হয়েছে, তাই কাক হচ্ছে উদ্দেশ্য পদ, আর কাকে অস্বীকার করা হচ্ছে, সাদাকে অস্বীকার করা হচ্ছে, তাই সাদা হচ্ছে বিদেহ পদ। একইভাবে তোমরা ই বচনের পরিমাণ ও গুণ নির্ণয় করবে। ই বচনকে বলা হয় সামান্য নঙর্থক, তোমরা বুঝেই গেছো এতক্ষণে যে এখানে পরিমাণ হবে সামান্য আর গুণ হবে নঙর্থক। এবারে তোমরা 2 নম্বর উদাহরণটার দিকে লক্ষ্য করো, এখানে দেখো নয় শব্দটা আছে এবং কোন শব্দটাও আছে। দেখা মাত্রই আমরা বুঝে গেলাম এটা কোন বচনে রূপান্তর হবে, ই বচনে রূপান্তর হবে। তাহলে ই বচনের আকারটা কি ছিল, কোনো এস নয় পি। এস মানে হচ্ছে উদ্দেশ্য, পি মানে হচ্ছে বিদেহ। খুঁজে নাও উদ্দেশ্য কোনটা বিদেহ কোনটা, দেখো আমি অলরেডি এখানে লিখে রেখেছি। উদ্দেশ্য হচ্ছে ছাত্র আর বিদেহ হচ্ছে মেধাবী। তাহলে কোনো ছাত্র নয় মেধাবী। তোমাদের যে পিডিএফটি প্রোভাইড করা আছে ডেসক্রিপশনে, তার পাসওয়ার্ডটা হলো PHIG 2025। এটা যেমন ক্যাপিটালে লেখা আছে তেমনই তোমাকে লিখতে হবে। দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোনো কোনো, কিছু কিছু, অনেক, কতিপয়, শতকরা, শতকরা কিছু ভাগ, প্রায়, প্রায়শই, অনেকাংশই, শতকরা 90% বা শতকরা 80%, এই ধরনের কোনো পার্সেন্টেজের উল্লেখ থাকলে, কখনো কখনো, প্রায় প্রত্যেক, প্রায় সব, কিছু সংখ্যক, সাধারণত, একটি ছাড়া, সব, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কোন বচনে রূপান্তর করব, আই বচনে। আর বাক্যটাকে হতে হবে সদার্থক। আর বাক্যটা যদি নঙার্থক হয় তাহলে সেটাকে আমাকে রূপান্তর করতে হবে ও বচনে। তাহলে দেখো এখানেও তোমরা দেখলে যে আই বচনটা যদি ভালো করে আমরা শিখে নিই তাহলে ও বচনটাতে আমরা ইজিলি রূপান্তর করতে পারবো। জাস্ট এইটুখানি মাথায় রাখতে হবে, এই শব্দগুলো সদার্থক বাক্যে থাকলে সেটিকে আমরা আই বচনে রূপান্তর করব, আর যদি কোনো নঙার্থক বাক্যে থাকে তাহলে সেটিকে আমরা ও বচনে রূপান্তর করব। এবারে তোমরা 1 নম্বর উদাহরণের দিকে লক্ষ্য করো, কিছু ছাত্র মেধাবী। এখানে এই বাক্যটা একটা সদার্থক বাক্য আর এখানে আছে কিছু, তাই এটা আমরা কোন বচনে রূপান্তর করব, আই বচনে রূপান্তর করব, কারণ রুলস এর মধ্যে অলরেডি পড়ে ফেলেছি। আই বচনের স্ট্রাকচারটা দেখো, কোনো কোনো এস হয় পি, এটা হচ্ছে আই বচনের স্ট্রাকচার। তাহলে আমরা যখন এই বাক্যটাকে আই বচনে রূপান্তর করব, আগে নির্ণয় করে ফেলো কোনটা এস কোনটা পি, অর্থাৎ কোনটা উদ্দেশ্য কোনটা বিদেহ। এখানে ছাত্র হচ্ছে উদ্দেশ্য আর মেধাবী হচ্ছে বিদেহ। তাহলে আই বচনে রূপান্তর করলে বচনটি এইভাবে দাঁড়াবে, কোনো কোনো ছাত্র হয় মেধাবী। এই বাক্যটাকে আমরা নঙার্থক বাক্যে রূপান্তর করে ফেলেছি। সো তোমরা অলরেডি রুলস এর মধ্যে পড়ে ফেলেছো যে
কিছু এই শব্দটা যদি কোনো নঙার্থক বাক্যে থাকে তাহলে কি হবে, সেটা ও বচনে রূপান্তর হবে। আর ও বচনের স্ট্রাকচারও তোমরা অলরেডি আগে দেখে নিয়েছো। তাহলে এটা যখন আমরা ও বচনে রূপান্তর করবো এইভাবে করবো, কোনো কোনো ছাত্র নয় মেধাবী। দ্বিতীয় উদাহরণের দিকে লক্ষ্য রাখো, অধিকাংশ মানুষ স্বার্থপর। এখানে অধিকাংশ শব্দটা আছে এবং এই যে বাক্যটা আছে এই বাক্যটা একটা সদর্থক বাক্য। দেখা মাত্রই তোমরা বুঝে গেলে এটি আমরা কোন বচনে রূপান্তর করব, আই বচনে রূপান্তর করব। আই বচনের স্ট্রাকচারটা এখানে ফেলো, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। আগের উদাহরণটার মতো এটাকেও আমরা কি করেছি, নঙার্থক বাক্যে কনভার্ট করেছি। নঙার্থক বাক্য মধ্যে যদি অধিকাংশ শব্দটা থাকে তখন সেটি হয়ে যায় বিশেষ নঙার্থক বচন, অর্থাৎ ও বচন। তো ও বচনের আকারে ফেলো, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। 90% মানুষ অসৎ। এটি তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও যে এর উত্তরটা কি হতে পারে। নেক্সট ক্লাসে আমরা বচন পরিবর্তনের 3 নাম্বার ভিডিও নিয়ে হাজির হব। সেখানে আমরা আগে এই 7টি বাক্যকে বচনে রূপান্তর করব, দেন নতুন নিয়মগুলো শিখব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তোমাদের বন্ধুদের, আজকে ক্লাসটি এতটাই। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো।